আচ্ছা, এই ক্লাসটা আমি একদম ডিরেক্টলি পাস মেডিসিন থেকে দেখাবো। এটা আমাদের এমআরসিবি পার্ট 1-এ আমাদের যখন নেফ্রোলজি থেকে কোশ্চেন আসে, বিশেষ করে একেআই থেকে যখন কোশ্চেন আসে, দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইমস আইদার ওদের যে গাইডলাইনগুলো আছে, নাইস গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী স্টেজিং ক্রাইটেরিয়া, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বা রেফারেল ক্রাইটেরিয়া থেকে কোশ্চেন আসে, যেটা কমপ্লিটলি আমাদেরকে ওদের গাইডলাইনটাকে ফলো করতে হয়। আরেকটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের সময় ওরা প্রশ্ন করে যে এটা কি আসলে প্রি রেনাল একেআই নাকি এটা রেনাল একেআই, এটা আমরা কীভাবে বুঝবো। হইতে পারে ডিরেক্টলি এটাই কোশ্চেন করবে, অথবা প্রি রেনাল একেআই বা রেনাল একেআই অনুযায়ী ম্যানেজমেন্ট বা কারণ জানতে চাওয়া হয়, বাট ওইটা আসলে রেনাল একেআই নাকি প্রি রেনাল একেআই আমি কীভাবে বুঝবো। সো ওরা যেভাবে ডাটা দেওয়া থাকে, ডাটা ইন্টারপ্রিটেশনের সময় আমাদের ওটা বের করতে হয়। সো আসলে একটা কোশ্চেনের মধ্যে ডায়াগনোসিসের 3-4টা লেয়ার থাকে। সো এখন একটা পেশেন্টের আসলে রেনাল একেআই হয়েছে নাকি এটা প্রি রেনাল একেআই, এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে আমাদের এই চার্টটাকে একটু ফলো করা। আমরা যদি এই চার্টের ডাটাটা যদি আমরা একটু খেয়াল করতে পারি, তাহলে যে কোনো পেশেন্টের কোশ্চেন যখন আসবে এটা কি রেনাল একেআই নাকি প্রি রেনাল একেআই, সেটা বোঝা আমাদের জন্য ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ডাটাগুলো ইউজ করে ক্লিনিক্যাল কনটেক্সটেও আমরা আসলে বের করি যে এটা কি রেনাল একেআই নাকি প্রি রেনাল একেআই। সো ফর ক্লিনিক্যাল ইউজ অ্যান্ড অলসো ফর এমআরসিবি পার্ট 1, এমআরসিবি পার্ট 2 এক্সাম আমাদেরকে এই চার্টটা একটু ভালো করে জানতে হবে। সো আমরা এখানে কী কী দেখব, যে একটা পেশেন্টের একেআই হয়েছে, এখন সেটা যদি রেনাল কজটা যদি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়, সেটার সাথে আমরা ডিফারেন্সিয়েট করবো। এখানে কিন্তু টিউবুলার ইন্টারস্টিশিয়াল ডিজিজ সেটাকে কনসিডার করতেছি না, শুধুমাত্র আমরা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস সেটার কথা বলতেছি। সো একটা পেশেন্টের যদি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়, সেটার সাথে প্রিরেনাল একেআই, সেটাকে আমরা কীভাবে আলাদা করব, আমাদের প্যারামিটার আসলে এটা। তাহলে এক এক করে আসি। তাহলে সবার আগে হচ্ছে ইউরিনারি সোডিয়াম। আমাদের কমন লজিক হচ্ছে যখন কোনো পেশেন্টের প্রি রেনাল একেআই হয়, সে সোডিয়ামকে ধরে রাখতে চায়, যেহেতু তার ফ্লুইড ভলিউম কম, ইজিএফআর হইতেছে কম, সে সর্বোচ্চ চেষ্টা করে সোডিয়ামকে ধরে রাখতে। আর যেইখানে পেশেন্টের একটা রেনাল কজ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, ও সব কিছু ছাইড়া দেয়, ও সোডিয়াম ধরে রাখতে পারে না, সেখানে সোডিয়াম বেশি বেশি করে লস হইতে থাকে। এটা হচ্ছে আমার বেসিক সেন্স। তাহলে এবার আসি যে ইউরিনারি সোডিয়াম আমরা যদি প্রি রেনাল একেআই হয় সেখানে কম পাবো, লেস দ্যান 20 মিলিমোল। কিন্তু যদি এটা রেনাল একেআই হয়, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়, সেখানে সোডিয়াম লস হইতে থাকবে। তাহলে ইউরিনারি সোডিয়াম এখানে বেশি থাকবে, কত বেশি, মোর দ্যান 40 মিলিমোল। তাহলে রেনাল এবং প্রি রেনাল দুইটার মধ্যে পার্থক্যের জায়গায় কী থাকলো, একটা সোডিয়ামকে ধরে রাখতে পারে, একটা সোডিয়ামকে ধরে রাখতে পারে না, সে ছাইড়া দেয়। ধরে রাখে কোথায়, প্রি রেনাল কজ, সেখানে লেস দ্যান 20 মিলিমোল ইউরিনারি সোডিয়াম লেভেল। আর যদি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়, সে সোডিয়ামকে ধরে রাখতে পারে না, সেখানে সোডিয়াম অনেক কমে যায়, তাহলে মোর দ্যান 40 মিলিমোল পার লিটার। তাহলে এটা একটা। সেকেন্ড হচ্ছে ইউরিন অসমোলালিটি। এখন আমি চিন্তা করি যে আমার ইউরিন কোথায় কনসেন্ট্রেটেড বেশি, ইউরিনে কোথায় কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, অসমোলালিটি কোথায় বেশি হয়। তাহলে প্রি রেনাল এবং একের সাথে যদি কম্পেয়ার করি, প্রি রেনাল একেতে অসমোলালিটি মোর দ্যান 500। কারণ কি, কারণ এখানে অনেক কনসেন্ট্রেটেড ইউরিন আসে, সো স্বাভাবিকভাবে এখানে অসমোলালিটি অনেক বেশি থাকবে। আর যেটা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এখানে হচ্ছে রেনাল একেআই। রেনাল একেআইতে এখানে আমরা অসমোলালিটি অত বেশি হবে না, এটা লেস দ্যান 350। তাহলে এখানে অসমোলালিটি অ্যাকচুয়ালি প্রি রেনাল একেআইতে বেশি, যেহেতু এখানে অনেক বেশি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। ফ্র্যাকশনাল সোডিয়াম এক্সক্রিশন। সো ফ্র্যাকশনাল সোডিয়াম এক্সক্রিশন, সিম্পল কথা, সোডিয়াম আমার প্রি রেনাল একেআইতে কম খরচ হবে, ও ধরে রাখার চেষ্টা করবে, সো এটা লেস দ্যান 1%। কিন্তু অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ইট ইজ মোর দ্যান 1%। তাহলে সোডিয়াম লেভেল কত, ফ্র্যাকশন কত, এটা আমরা একটু খেয়াল রাখবো। এবার হচ্ছে ফ্লুইড চ্যালেঞ্জ। একেআইতে তো সমস্যা হলো রেনাল পারফিউশন কমে গেছে, তাহলে ফ্লুইড চ্যালেঞ্জ দিলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা রেনাল কজ, সেখানে ফ্লুইড দিয়ে তো আমার কোনো লাভ নেই। সো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হলে পেশেন্টকে যদি আমি আইভি রুটে ফ্লুইড দিই, পেশেন্টের কোনো ভালো হবে না, বরং কন্ডিশন আরও খারাপ হবে। সো এই জন্য ফ্লুইড চ্যালেঞ্জের রেসপন্স আমরা প্রি রেনাল একেআইতে ভালো পাই। এরপর হচ্ছে সেরাম ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও। সো সেরাম ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিওটা আমরা প্রি রেনাল একেআইতে বেশি দেখব, আর যেটা আমাদের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস সেখানে নর্মাল আসবে। সো এটার পেছনে মূল ঘটনাটা কি, সেটা হচ্ছে যখন কোনো পেশেন্টের প্রি রেনাল একেআই থাকে, ওর যেহেতু ইজিএফআরই কমে গেছে, ওর যেহেতু মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন অনেক কমে গেছে, ওর ইউরিয়া ব্লাডে যা আছে এটা যতটুকু বের হওয়া উচিত ছিল ততটুকু বাইর হতে পারে না। সো স্বাভাবিকভাবে আমি যদি ইউরিয়া ক্রিয়েটিনিন রেশিও করি, ইউরিয়া যেহেতু ধরে রাখতেছে বডি, বাইর করতে পারতেছে না, সেই জন্য এটা বেশি থাকবে। অন দ্য আদার হ্যান্ড
আমাদের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে এই রেশিওটা নর্মাল থাকে, কারণ এখানে সেরাম ইউরিয়া এবং ক্রিয়েটিনিন কাইন্ড অফ প্রপোর্শনেটলি বেশি থাকে, ডিসপ্রপোর্শনেটলি না। সো এইখানে এটা আসলে এটা নর্মাল থাকবে রেশিও। দেন হচ্ছে ফ্র্যাকশনাল ইউরিয়া এক্সক্রিশন। সো ফ্র্যাকশনাল ইউরিয়া এক্সক্রিশনটা এখানে স্বাভাবিকভাবে কম থাকবে। সো এখানে আমরা দেখব যে প্রি রেনাল কজে লেস দেন 35% থাকবে, আর যদি রেনাল কজ হয়, একেআই হয়, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়, সেখানে এটা মোর দেন 35%। এরপর আসে ইউরিন প্লাজমা অসমোলালিটি। ইউরিন এবং প্লাজমা অসমোলালিটি এটা মোর দ্যান 1.5% হচ্ছে আমাদের প্রি রেনাল একেআই, আর অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এটা 1.1। এরপর আসে ইউরিন প্লাজমা ইউরিয়া, এটার যে রেশিও, সো এটা হচ্ছে আমাদের প্রি রেনাল কজে 10.1 থাকবে, আর যখন এটিএন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস সেখানে এটা লেস দেন 8.1। এটা একটু মনে রাখা একটু কষ্ট, আমি জাস্ট এই জন্য এটা জাস্ট রিডিং পড়াই হবে, বাট এটা দেশে দেখানো লাগবে, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। স্পেসিফিক গ্র্যাভিটি, এটা থেকে কোশ্চেন আসে। স্পেসিফিক গ্র্যাভিটি রেনাল একেআই আর প্রি রেনাল একেআই পার্থক্য কী? যেটা প্রি রেনাল একেআই সেখানে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি, সো এটা মোর দ্যান 120, 1020 থেকে বেশি। আর যেটা এটিএন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস সেখানে স্পেসিফিক গ্র্যাভিটি কম, মাত্র 1010 কম থাকে, তার মানে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা এখানে কম পাবো। এবার সে ইউরিন এখানে আমরা নর্মাল পাইতে পারি বা ব্লান্ট সেডিমেন্ট পাইতে পারি। আর এটিএন ভেরি ইম্পর্ট্যান্ট, ব্রাউন গ্র্যানুলার কাস্ট, খালি চোখে দেখা যায় অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হলে ইউরিনের যে ব্যাগ, ইউরো ব্যাগ, ওখানে এই ব্রাউন কাস্ট দেখতে পাওয়া যায়। সো আসলে আমাদের পরীক্ষায় লাগবে কোনটা আমি বলি, ইউরিনের কাস্ট লাগবে, স্পেসিফিক গ্র্যাভিটি লাগবে, ফ্র্যাকশনাল ইউরিয়া লেভেল লাগবে, তারপরে ফ্লুইড চ্যালেঞ্জ, ফ্র্যাকশনাল সোডিয়াম, ইউরিন অসমোলালিটি, ইউরিন সোডিয়াম। মোস্ট অফ দ্য টাইমস এই প্যারামিটারগুলো থেকেই ডাটা দেওয়া থাকে, সেখান থেকে ডাটা ইন্টারপ্রিট করতে হয়। সো খুব কুইক রেসপন্স মনে করে দিই যে সোডিয়াম একেআই যদি হয়, প্রি রেনাল কজে সোডিয়াম ধরে রাখে, পোস্ট রেনাল আর অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস সোডিয়াম ছাইড়া দেয়, এটা আমরা মাথায় রাখবো। আর ইউরিয়া একে যদি প্রি রেনাল একেআই হয় বাইর হইতে পারে কম, আর যখন এটিএন হয় সেখানে আমাদের দেখা যাচ্ছে যে ওইটা বাইর রিলেটিভলি একটু বেশি বাইর হইতে পারে। সো আমরা এখানে ফ্র্যাকশনাল ইউরিয়া এক্সক্রিশনটা দেখবো যে এখানে 35%-এর কম, আর এটিএনে মোর দেন 35%। সো এইভাবে আমরা একটু মনে রাখতে পারি, বাট এই চারটা আমি বলবো যে সবাই একটু স্ক্রিনশট তুলে নেন, এবং এই চারটা একটু পড়তে হবে। হ্যাঁ, এটা আমাদের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এবং প্রি রেনাল ইউরেমিয়া এটারই পার্থক্যটা, বিকজ এই চারটার উপর বেস করে আমাদের ডাটা ইন্টারপ্রিট করে ডায়াগনোসিস করতে হবে। সো এখানে কিছু সূত্র দেওয়া আছে, এগুলো আমাদের জানা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, বাট ইফ ইউ ওয়ান্ট সো মে টেক এর স্ক্রিনশট। সো আমাদের জন্য এইটাই দরকার। সো এই ছিল আমাদের এটিএন এবং প্রি রেনাল একেআই এগুলোর মধ্যে পার্থক্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।